মিসলেনিয়াস মেন্সের পরিপ্রেক্ষিতে বাংলা এবং ইংরাজি প্রশ্ন টুইন্স বেবির মতন পড়ে, একই রকম, শুধু এটা বাংলা আর ওটা ইংরাজি। ধরা যাক, আমাকে একটা কথা বলো, তোমরা বঙ্গানুবাদ করছো বা ট্রান্সলেশন করছো, হ্যাঁ? এখন যদি ইংরাজি ট্রান্সলেশন ক্ষেত্রে ইংরেজি থেকে বাংলা করো, তখন দেখবে যে মাত্র 5টা বা 6টা সেন্টেন্সের একটা প্যাসেজ দেয়া আছে, যেটা তোমাকে বাংলায় লিখতে হবে। বা উল্টোটা যদি বাংলা থেকে ইংরেজি করো, তো সেখানটায় হয়তো 8টা 10টা বাক্য দেয়া আছে, যেটাকে তোমাকে ইংরেজি করতে হবে। এখন তুমি ভেবে দেখো যে 6-7টা বা 8টা 10টা বাক্যের একটা ছোট্ট প্যাসেজ বা প্যারাগ্রাফ, এটাকে তোমাকে কনভার্ট করতে হবে বাংলা বা ইংরেজিতে, তার জন্য 20টা নাম্বার। তুমি বলো দেখি, তুমি সেটাই কত পাবে আশা করছো? 5, 10, 12? কিন্তু সেখানে যদি কেউ 15-17 পেয়ে যায়, পায় তো? যে পাচ্ছে সে কিভাবে পাচ্ছে? খুব কনফিউজিং। কিন্তু একটা ভেবে দেখো, ওই কটা তো সেন্টেন্স, এরকম যে অনেক কিছু আছে সেখানটা, অনেক কিছু লেখা। 4-5টা সেন্টেন্সের কনভার্সন চাইছে, ট্রান্সলেশন চাইছে। এখন তুমি জানো যে হাত ইংরেজি হ্যান্ডস, মাথা ইংরেজি হেড, দেহ ইংরেজি বডি, তো এখানটায় ট্রান্সলেশন করবে ওই ইংরেজি শব্দগুলো দিয়েই। তাহলে সেক্ষেত্রে কেউ একজন 12 বা 15 পেয়ে যাচ্ছে, কেউ একজন 6-7 গন্ডি পেরোতে পারছে না, কি করে হয়? কিন্তু হয়। ধরা যাক আমি তোমাদেরকে প্রতিবেদন বা সারসংক্ষেপ বা প্রেসি বা রিপোর্টিং এর কথা ধরি। তাহলে প্রতিবেদন, তুমি ভালো দেখি 150 থেকে 200 নাম্বার ম্যাক্সিমাম একটা প্রতিবেদনের ক্ষেত্রে মোটামুটি লেখার একটা আইডিয়াল মাপ। তো একটা ঘটনা ঘটেছে, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কৃষক দাম পায়নি বলে রাস্তা আটকে দিয়েছে, কোথাও একটা বন্যা হয়েছে, তুমি এটার উপরে প্রতিবেদন লিখবে। ঘটনাটা তো তুমি যা লিখছো 500 জন তাই লিখছে। 40টা নাম্বার আছে, মাত্র তোমার জন্য 150টা বা 200টা শব্দ আছে, সকলের জন্য তাই। তুমি কত পাবে সেখানটায়? 10, 12, 15? কেউ যদি 32 পেয়ে যায়, কেউ যদি 27 পেয়ে যায়, কেউ না কেউ কিন্তু সেটা পায়। কিভাবে পায়? তফাৎ আছে গুরু, তফাৎ আছে। ওরকম দেখতে লাগে, ওরকম শুনতে লাগে এক, তফাৎ আছে। প্রেজেন্টেশনে তফাৎ আছে, তফাৎ আছে স্পাইসে তফাৎ আছে, ডাটায় তফাৎ আছে, স্ট্রাকচারে তফাৎ আছে, কারেকশনে তফাৎ আছে। কেমন? ছোট একটা এক্সাম্পল। ধরা যাক হাতটা হ্যান্ড, বডিটা শরীর, মাথাটা হেড, তুমি জানো। কিন্তু কেউ যদি লেখবার সময় তিনি মারা গেলেন, ঠিক আছে, তো এটা ডাই লিখলো আর আরেকজন পাস অ্যাওয়ে লিখলো, তখন তফাৎ হয়। তিনি ক্রমান্বয়ে আরোগ্য লাভ করিলেন, এরকম একটা বাক্যের ক্ষেত্রে কেউ একজন রিকভার লিখলো আর কেউ একজন কাম রাউন্ড লিখলো, কোন একটা অ্যাসপিরেন্ট, তখন তফাৎ হয়। একটা হাতি, আমরা জানি হাতি এলিফ্যান্ট, কিন্তু কেউ যখন প্যাচিডার্ম লিখছে ইন প্লেস বা ইন লিউ অফ এলিফ্যান্ট, হর্স রাইডিং এর জায়গায় কেউ যখন ইকুইস্ট্রিয়ান লিখছে, তখন তফাৎ হয়। এই তফাৎটা কিভাবে হয়? এই তফাৎটা একটা সঠিক অভ্যাস এবং একটা নিয়ম মানা পরিকল্পনার মধ্যে দিয়েই হয়। এমনি এমনি তফাৎটা তোমার লেখার মধ্যে আসে না। অ্যান্ড দিস ইজ কল্ড স্ট্র্যাটেজি। এই যে একটা নিয়ম মানা অভ্যাস, একটা সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, এটাকে বলে স্ট্র্যাটেজি। আজকের ক্লাসটা আমরা এই স্ট্র্যাটেজির ওপর নিয়ে করব। কিসের ক্লাসটা? বাংলা এবং ইংরেজি মিসলেনিয়াসের কম্পালসারি যে পেপারগুলো থাকে বা মেন্সের যে ডেসক্রিপটিভ পেপার থাকে তার উপরে। কেননা স্ট্র্যাটেজি না নিয়ে তুমি যদি মেন্সের পরীক্ষায় বসো, তাহলে বুঝতে হবে তুমি স্ট্র্যাটেজি নিচ্ছ ফেল করবে তার জন্য, অর্থাৎ ফেল করবার স্ট্র্যাটেজি তুমি বানিয়েছো যদি স্ট্র্যাটেজি না নিয়ে তুমি পাস করতে যাও। এবার স্ট্র্যাটেজি তোমাকে নিতেই হবে, তোমাকে জানতে হবে যে কি কি লিখতে হবে, কেমন ভাবে লিখতে হবে, কবে থেকে লেখা শুরু করতে হবে, কোন কোন জিনিসগুলো পড়তে হবে এবং লেখবার সময় কি কি জিনিস খেয়াল রাখতে হবে।
কোনগুলোকে এমফাসাইজ করতে হবে, কোনগুলোকে আন্ডারলাইন করতে হবে, কোন জিনিসগুলোকে ঢোকাতে হবে। মনে রাখতে হবে যে তোমার জন্য কিন্তু অনেক অপশন নেই। সকলে খেলবে 10 মিনিটে, তোমার জন্য খেলাবে 1 ঘন্টা সময় রয়েছে তা না। ওই 4-5টা বাক্যই তোমাকে দেওয়া হবে ট্রান্সলেশন বা বঙ্গানুবাদের জন্য। ওই একটা পার্টিকুলার ঘটনা দেওয়া হবে যাকে তোমাকে রিপোর্টিং আকারে সাজাতে হবে। তাহলে তোমাকে জানতে হবে রিপোর্টিং এর ফরম্যাট তো সকলে জানে। XYZ দেবে, জায়গা দেবে, আমি তোমার পেপারে লিখতে পারলে সম্মানিত হলাম, এ তো সকলে জানে। তাহলে রিপোর্টিং এর তফাৎ কি? একটা 40 নাম্বার, কেন ইমাজিন একটা রিপোর্টিং 40 নাম্বার, একটা প্রেসি সারসংক্ষেপ 40 নাম্বার। কি আছে প্রেসিতে? একটা বড় জিনিস, তুমি সেটাকে ছোট করবে। সকলে জানে যে 1/3 ভাগ করতে হবে, কিন্তু কোন শব্দ তুমি চয়ন করবে, কোন সেন্সটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছে, কাকে বাদ দেবে, কোনটাকে নিতে হবে, এই ধারণাটা তোমার পরীক্ষার ক্ষেত্রে এক চান্সে নামিয়ে সেটাকে ওই যে খোপ করার জায়গাটা বা পেজটা দেবে সেটা লিখে ফেলা ওই টাইমটার ভিতরে, এটা তুমি যদি স্ট্র্যাটেজি মেনে প্র্যাকটিস না করো তাহলে হবে না। আমরা মিসলেনিয়াস মেন্সের রোড ম্যাপ যে সেকেন্ড পার্ট অর্থাৎ জিএস পেপারের জন্য আমরা একটা ক্লাস করে ফেলেছি। আজকে বাংলা এবং ইংরেজি এই পেপার দুটোর জন্য রোড ম্যাপ করবো। ম্যাথামেটিক্সের জন্য একটা কথা বলি যে ম্যাথামেটিক্সের স্যার রয়েছেন, ম্যাথামেটিক্সের সম্বন্ধে অবশ্যই একটা দুটো লাইন টাচ করে যাব। তবে আজকের এই ক্লাসে কিন্তু আমরা কোনো সাজেস্টিভ টপিক দেব না। আমি যে পুরনো পিএসসি মিসলেনিয়াসের জন্য সাজেস্টিভ টপিক দিয়েছিলাম, আমি আশা করবো যে তোমরা সেই সাজেস্টিভ টপিকগুলো সব লিখে ফেলেছো বা রপ্ত করে ফেলেছো। এরপর সময়ের সাথে সাথে আমি একটা দুটো টপিক নিয়ে ডিসকাস করব, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব বা লিখবো সময় সময়, যেটা যখন আমার ইম্পর্টেন্ট মনে হবে। বা তোমাদেরও যদি কারোর ইম্পর্টেন্ট কোনো টপিক মনে থাকে যে এইটার উপরে দাদা একটু লিখে দাও বা স্যার একটু লিখে দিন, পাঠাতে পারো। আমরা যদি সময় পাই সেটা করে ফেলবো। ওকে, বাট ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু মেক এ প্ল্যান, টু প্রিপেয়ার আ স্ট্র্যাটেজি। গেম প্ল্যানিং না থাকলে, স্ট্র্যাটেজি না থাকলে, এবং যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই রাইটিং গেমটায় বা রাইটিং গেম জোনটায় যদি এন্টার না করতে পারলে তো তুমি পিছিয়ে গেলে। ওকে, যারা আমি একটুই বলবো ইয়ে নিয়ে, কাট অফ নিয়ে প্রচুর লোক ভিডিও করে। আমার কাট অফ নিয়ে ভিডিও করতে ইচ্ছাই করে না। কাট অফ দেখে প্রিপারেশন তৈরি করাটা আমার একদমই পছন্দ হয় না। তুমি পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড হয়েছো তো তুমি প্রিপারেশন শুরু করো। তোমার যদি পরীক্ষা দিয়ে নিজের কাছে তুমি স্যাটিসফাইড নও, বেকার হলো, আমার অনেকগুলো কোশ্চেন ভুল হয়ে গেছে, আমার পক্ষে এটা কখনোই সম্ভব নয়। তোমার নিজস্ব সেন্স কাজ করবে। তোমার নিজস্ব সেন্স কাজ না করলে, এক্সপেরিয়েন্স কাজ না করলে তুমি বুঝবে তুমি সেই জায়গাতে আসোই নি এখনো। নিজস্ব সেন্স কাজ করবে, তুমি বুঝতে পারবে যে আমি জায়গায় চলে এসেছি। দেন স্টার্ট প্রিপেয়ারিং ফর মেন্স অর ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং। আমরা ছোট্ট করে একটু বাংলা এবং ইংরাজির কি কি টপিক পরে দেখে নি। আই হোপ তোমরা সকলে দেখেছো। তাও আমি একটা সিমিলারিটিস, একটা প্যাটার্ন তোমাদের সামনে পেশ করছি, যেটা তুমি দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ জিনিসটা অ্যাকচুয়ালি এরকম। সেটা হচ্ছে, দেখো একদম শুরুতে আমি তোমাদেরকে যেটা বললাম যে বাংলা এবং ইংরেজি অলমোস্ট যমজ বাচ্চার মতন প্রশ্ন হিসেবে প্রশ্নের আকারে প্রশ্নপত্রে আসে। প্রথমেই সারসংক্ষেপ বাংলাতে থাকে, ইংরেজিতে থাকে প্রেসি, 40 নাম্বার করে দুটোতেই একই, শুধু ল্যাঙ্গুয়েজ আলাদা। বঙ্গানুবাদ দুটো থাকে 20 নাম্বার করে, এখানে ট্রান্সলেশন দুটো থাকে 20 নাম্বার করে। প্রতিবেদন বা রিপোর্টিং 40 নাম্বারের একটা থাকে। ব্যাকরণ থাকে এবং এর গ্রামার থাকে বাকি অংশ। এবং ব্যাকরণ গ্রামারের পড়া বা আসা, অ্যাপিয়ার হওয়া কোশ্চেন গুলো অলমোস্ট সেম। এখানে অশুদ্ধি সংশোধন আছে, এখানে এরর কারেকশন আছে, এখানটায় এক কথায় প্রকাশ আছে, এখানে প্রপার ইউজ অফ ওয়ার্ডস আছে। হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাড বিন হবে না উড হ্যাভ বিন হবে। ক্লিয়ার? আর এখানে প্রবাদ প্রবচন আছে, এখানে ইডিয়মস আছে। অর্থাৎ সেম টু সেম ডিটো হুবহু কোশ্চেনের টাইপ বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে। ওকে, এখন আমাদের একটু ভেবে নিতে হবে যে এগুলো কেমন ভাবে পড়বো, কি বই থেকে পড়বো। খুব বেশি এটার উপর বলবার নেই।
কেননা এটাই খুব বেশি ভাববার নেই। যেটা আসল সেটা হচ্ছে তোমার তাড়াতাড়ি শুরু করে দেওয়া। বাট এই আসল জায়গায় ঢোকার আগে, তাড়াতাড়ি শুরু করার আগে যে বুলেট পয়েন্টস গুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেইগুলো তোমাদেরকে আমি একটুখানি জানিয়ে দিই। সে তুমি বাংলা লেখো, ইংরেজি লেখো, প্রেসি লেখো, ট্রান্সলেশন লেখো, যাই করো, বা ইভেন জিএস এর পেপার গুলো প্র্যাকটিস করো, তোমাকে এই 6টা পয়েন্ট অবশ্যই করে কিন্তু ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। 1 2 3 4 5 6। ফার্স্ট পয়েন্ট কি বলছে? হ্যান্ড রাইটিং। তোমার হ্যান্ড রাইটিং খুব ইম্পর্টেন্ট। তুমি যত বড় পণ্ডিত হও, মনে রাখো তুমি ডাক্তার নও। জোর করে খারাপ হাতের লেখা লিখবে, আর একটা বিশেষ শ্রেণী আছে যার নাম কম্পাউন্ডার, সে সেটা পড়ে উদ্ধার করবে, আর সাধারণ রোগী যে সে বুঝতে পারবে না, এরকম নয়। যদিও এখন সে কনসেপ্টে উঠে গেছে, ডাক্তাররা তো কম্পিউটারে টাইপ করে তাদের প্রেসক্রিপশন তৈরি করেন। হ্যান্ড রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যত বড় বোদ্ধা হও, যত ভালো জ্ঞানী উত্তর লেখো, উত্তর যত প্রিসাইজ বা পারফেক্ট করো, যত তার মধ্যে মেটেরিয়াল ঢোকাও না কেন, যদি তোমার হাতের লেখা ভালো না হয়, মাস্টাররা দেখবেই না। আমি দেখেছি মেন্সের লেখা স্যারেরা দেখেই না যদি হাতের লেখা ভালো না হয়। জাস্ট কোন রকমের চোখ বুলিয়ে একটা দুটো শব্দ চোখে এলো, তার উপর বেশ করে একটা অ্যাভারেজ নাম্বার দেয়। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ইয়োর রাইটিং শুড বি লেজিবল। আমি বলিনি যে একদম সুন্দর কারুকার্যময়, একটা ঝরঝরে মুক্তাক্ষর, স্বর্ণাক্ষর, এরকম হস্তাক্ষর, এসব কিচ্ছু লাগবে না। তোমার লেখাটা বোধগম্য হতে হবে, যেন পড়া যায়। সুশ্রী ভাব থাকতে হবে, ফ্রন্ট এবং স্পেসিং যেন একই থাকে। ক্লিয়ার? আমি ফরম্যাটিং এর বিষয়ে বলছি না, আমি হারমোনির বিষয়ে বলছি না। অর্থাৎ একটা লেটার ফরম্যাট কেমন হবে, একটা রিপোর্ট ফরম্যাট কেমন হবে, বা তুমি যখন একটা প্যাসেজ লিখছো, প্যাসেজের এমন ইন্ট্রোডাকশন, একটা বডি, একটা ইলাস্ট্রেশন, একটা কনক্লুশন থাকে, তুমি সেগুলো গুলিয়ে ফেললে কিনা, আমি সেসব নিয়ে বলছি না। আমি বলছি তুমি যাই লেখো, যেটাই লেখো, তার মান ভালো হোক বা খারাপ হোক, তোমার সবচেয়ে আগে সেটাকে দেখতে ভালো হতে হবে, যাতে সেটা পড়ে এক চান্সে বুঝতে পারা যায়। এবং হ্যান্ড রাইটিং ভালো করার জন্য তোমাকে সবচেয়ে আগে যেটা করতে হবে, সেটা হচ্ছে লেখা অভ্যাস করতে হবে। এক্ষুনি যদি তুমি কোনো টপিক সিদ্ধান্ত নিয়ে লিখতে শুরু করতে নাও পারো, তুমি পেপার দেখে লেখো, ছোটবেলার কোনো পুরোনো বই দেখে বাংলা বা ইংরেজি হাতের লেখা করো। হাতের লেখা ইজ মাস্ট অ্যান্ড ফরমোস্ট প্রি রিকুইজিট ফর দিস থিং। তা না হলে তোমার হাতের লেখা, আবার বলছি, স্যারেরা দেখবে না। আর 2 নাম্বার, অর্ধেক লিখতে গেলে হাতে ব্যথা হবে, হাতে যদি লেখা অভ্যাস না করো। সেকেন্ড, স্পেলিং এরর বা স্পেলিং মিস্টেক বা স্পেল চেক খুব ইম্পর্টেন্ট। তুমি বিশেষ করে স্যারেরা না, মানে যারা অনেক খাতা দেখেন, তুমি এই গল্পটা শুনে থাকবে, কোথাও তো দেখে থাকতে পারো, যে সে এমন এক্সপার্ট, সে পাতার পর পাতা দেখছে, ঠিক যেখানে ভুল সেখানে তার চোখটা আটকে যাবে। ভুল বানানটা তার চোখটা ঠিক ক্যামেরার মতন কচ করে ধরে নেবে, স্ক্যানারের মতো। সুতরাং তোমাকে স্পেলিং এরর থেকে বাঁচতে হবে। একটা খুব ভালো লেখা, একটা প্র্যাকটিক্যালি ঠিকঠাক উত্তর, স্পেলিং মিস্টেকের জন্য কিন্তু পুরো 12টা বেজে যেতে পারে, তার আসল মেরিটটা নষ্ট হয়ে যেতে পারে। অত ভালো উত্তরটা তুমি ভুল বানান লিখলে খ্যাচ খ্যাচ করে কেটে দেবে স্যার, এবং মার্কসটা দারুণভাবে পড়ে যাবে। এবং এটারও কি রিমেডি? এর রিমেডি কিন্তু সেই একই, তোমাকে হাতের লেখা অভ্যাস করতে হবে। আমি আবার বলছি যে তুমি কি লিখছো ইম্পর্টেন্ট নয়, তুমি যে লিখছো সেইটা ইমিডিয়েট দরকার। 3 নাম্বার, মাস্ট মনে রাখবার বিষয়, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড স্পিড। তুমি প্রথম দুটো করতে গিয়ে এমন সুন্দর হাতের লেখা লিখছো, গোল গোল পাকানো পাকানো, বা তোমার লেখার স্পিডটা এমন হয়ে যাচ্ছে তুমি সেই সময়টার মধ্যে কমপ্লিট করতে পারলে না, এরকম যেন না হয়। তোমাকে যে টাইমটা দেয়া হয়েছে, তুমি ভাবছো এই স্টাইলে শুরু করবো না ওই স্টাইলে শুরু করবো। হ্যাঁ, তুমি হয়তো একটা রিপোর্টিং লিখতে যাচ্ছ, তুমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করবে, না একটা ইভেন্ট দিয়ে শুরু করবে, তুমি কারোর মন্তব্য দিয়ে শুরু করবে, নাকি কোনো ডাটা দিয়ে শুরু করবে, এই ভাবতে ভাবতে তোমার সময় চলে গেল।
তোমার লেখা এবং ভাবনার মধ্যে হারমোনি এবং স্পিডটা এমন হওয়া চাই যে টাইমটা তোমাকে দেয়া হয়েছে তার মধ্যে যেন তোমার অপটিমাম ইউটিলাইজেশন হয়, অর্থাৎ লেখাটাও শেষ হবে, সময়টাও শেষ হবে। এটার জন্য তোমার কি দরকার? এটার জন্য দরকার তোমার সময় ধরে কোশ্চেন উত্তর লেখা করা অভ্যাস বা মক টেস্ট, মেন্সের মক টেস্ট। 4 নাম্বার মাস্ট ওয়াচ পয়েন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি? বিউটিফিকেশন অ্যান্ড লিটারারি। দেখো প্রথম 3টে কি ছিল? প্রথম 3টে তোমার ফাউন্ডেশন, শেষ 3টে কি? শেষ 3টে তোমার ইরেকশন, কনস্ট্রাকশন। তুমি আগে ভিত্তি তৈরি করলে তোমার বিল্ডিংটা তৈরি করবে। প্রথম 3টে ভিত্তিটা বানানোর জন্য, বেসটা করার জন্য, শেষ 3টে তোমার বিল্ডিংটা তৈরি করার জন্য। কি? বিউটিফিকেশন অ্যান্ড লিটারারি সেন্স। অর্থাৎ তুমি কোনো একটা লাইন লিখছো, সেই লাইনটা প্রথমত গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। সেই লাইনটা বা সেটা প্যাসেজ দিচ্ছ, তার মধ্যে একই শব্দ বারবার ব্যবহার করছো, সেটা তোমাকে ডিসকার্ড করতে হবে। বারবার তুমি অ্যান্ড জুড়ে একটা বাক্যকে বড় করে ফেলছো, সেটাকে তোমাকে যত্নবান হতে হবে, যত্নশীল হতে হবে, তোমাকে বাক্য ছোট ছোট করে লিখতে হবে। ওকে, তো এই ছোট ছোট জিনিস যেগুলো তোমার বাক্যটাকে সুন্দর দেখতে করবে। এবং অবভিয়াসলি শুরুর যে এক্সাম্পল গুলো দিলাম, যে তুমি বাক্যের মধ্যে গ্রুপ ভার্ব ব্যবহার করছো, বাক্যের মধ্যে ইডিয়মস লাগাচ্ছ। আমি সারপ্রাইজড বাই হিয়ারিং দ্য অ্যাক্সিডেন্ট অর সাডেন অ্যাক্সিডেন্ট অফ মাই ফাদার, আই ওয়াজ শকড, এরকম কিছু বাক্য লিখলে তুমি, এরকম না লিখে লেখো ইট কামস লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু। সেম জিনিস তুমি শুধু একটা ব্যবহার করলে ইডিয়মের, তোমার লেখার মানটা বেড়ে গেল 70%, কোয়ালিটিটা। তো এটা তোমার বিউটিফাই করে। আমি তোমাদেরকে বারবার বললাম সেই নিরস তরু বড় পুরত ভাগে আর সুষ্টং কাষ্টং তিষ্ঠতি অগ্রে, সেই এক্সাম্পলটা এখানটায় আমি বলতে চাইছি, বা সেই জিনিসটা সেন্সটা দিতে চাইছি, যে তোমার লেখাটার মধ্যে যেন একটা লিটারারি সেন্স থাকে। তুমি যাই লেখো, লেখাটা দেখে বাহ সুন্দর লিখেছে, তো তাতে হয়তো কোনো একটা উল্লেখযোগ্য পয়েন্ট বাদ যেতে পারে, বাট লেখার মধ্যে যেন সৌষ্ঠব থাকে। এটাও কিন্তু তুমি অভ্যাস করলেই হবে। তুমি আচমকা একদিনে অনেকগুলো ভোকাবুলারি শব্দ পড়ে নিয়ে লিখতে গেলে হবে না। এতে যে খুব কঠিন শব্দ লাগে, দারুণ দারুণ চমকে দেওয়ার মতন ওয়ার্ড, সিনোনিমস, অ্যান্টোনিমস জানার দরকার তা না। ছোট ছোট শব্দ দিয়ে, ছোট ছোট বাক্য দিয়েও কত জলের মতন সহজ করে লেখাটাই আসল বৈশিষ্ট্য। তুমি কত সহজে কমিউনিকেট করতে পারছো, সহজ জিনিসটাকে প্রকাশ করতে পারছো। ক্লিয়ার? নেক্সট, স্পাইসেস অ্যান্ড ডাটা। তুমি ধরো ট্রান্সলেশনের ক্ষেত্রে খুব বেশি স্পাইসেস ডাটা দেওয়ার জায়গা নেই, তুমি জাস্ট একটা ক্যারেক্টার লিখছো। ওকে, ট্রান্সলেশন আমি একটা দুটো করাবো, ট্রান্সলেশনের বিষয় তোমাদেরকে কোনো এখানে আসবো, বলবো তখন ভালো করে আরো। কিন্তু ধরো যাক তুমি একটা রিপোর্টিং লিখছো, ধরো যাক একটা পলিউশনের উপর রিপোর্টিং লিখতে তোমাকে বলা হয়েছে, বা একটা কোনো জায়গায় অ্যাফরেস্টেশন, ডিফরেস্টেশন, ফ্লাড বা ড্রটের উপর বা অ্যাক্সিডেন্টের উপরে, হ্যাঁ, বা এয়ার কোয়ালিটির উপরে তোমার রিপোর্ট লিখতে দেওয়া হচ্ছে। তো তুমি যদি সেখানটায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সেখানটায় লাস্ট 1 বছরে কতগুলো এসছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কত পরিমাণ বনাঞ্চল নষ্ট হয়েছে, এই একটা দুটো বেসিক ডাটা তুমি যদি দিতে পারো, তো তোমার লেখাটা না তাহলে অনেক ভালো হয়। তুমি মশলা দিচ্ছ, এটার মধ্যে তুমি মশলা দিচ্ছ, তুমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল একটা দুটো টাচ করাচ্ছ। কিসের ক্ষেত্রে? ধরা যাক তুমি জিএস পেপারের কোনো একটা টপিক লিখছো, তখন খুব ভালো হয়। তুমি স্পাইস কি ডাটা দিচ্ছ কি, তার উপর ইম্পর্টেন্ট করে যে তোমার কত ভালো মার্কস আসবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, ভালনারেবল গ্রুপ। সবসময় বলছি তোমাদেরকে, যখনই কোনো প্যাসেজ, প্যারাগ্রাফ, রিপোর্টিং তোমাকে লিখতে দেওয়া হবে, তার মধ্যে তোমরা এজ ওল্ড পারসন, চাইল্ড বা চিলড্রেন, ওম্যান বা এলজিবিটিকিউ কমিউনিটি, এদের তরফের অ্যাঙ্গেল সবসময় দেবে।
মানে কোনো একটা ঘটনা ঘটলে তাতে বৃদ্ধ মানুষদের কি অসুবিধে হতে পারে, মহিলাদের বা বাচ্চাদের কি সমস্যা এর থেকে জেনারেট হতে পারে। কেননা কোনো সমস্যা হলে সবচেয়ে বেশি ক্ষতি এদের হয়, সবচেয়ে প্রথম আক্রান্ত এনারা হন। তো এই ভালনারেবল গ্রুপের তরফ থেকে ওদের প্রতিনিধি হিসেবে তোমাকে বিষয়টাকে জাজ করতে হবে, বিষয়টাকে অ্যানালাইজ করতে হবে, এক্সপ্লেন করতে হবে। তোমার লেখাটা যেন এরকম হয়, এরকম যেন নিষ্ঠুর লেখা না হয়ে যায় তুমি রাজপুত্র হয়ে লিখছো, এরকম না, তুমি এদের কেউ হয়ে লিখছো। তো এই সেন্সটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো আমরা এবারে এই মাস্ট ওয়াচ বুলেট পয়েন্ট গুলো ছেড়ে ঢুকে যাই এর মধ্যে, আমাদের মেন কন্টেন্ট। দেখো, সারসংক্ষেপ বা প্রেসি বেসিক্যালি বলা যেতে পারে 3 বা 3.5 বার স্ক্রিনিং করে তোমাকে ওই ছক দেয়া কাগজটার উপর লিখতে হবে। প্রেসি বা সারসংক্ষেপের এটা স্টাইল আমি তোমাদেরকে শেখাবো, যখন একটা দুটো এক্সাম্পল করাবো, বা যদি তোমরা চাও তো আমাকে জানিও, আমি তাহলেই তোমাদেরকে করাবো। একবার তুমি মনে মনে ভেবে নিলে পড়বার পরে বা দুবার পড়বার পরে যে এর থেকে আমি কি কি বাদ দেব, তারপর যেটা ভাবলে সেটা তোমার রাফে লিখলে, রাফে লেখার পরে যেটা লিখলে সেইটা তুমি আরেকবার পড়লে যে এর থেকে কি কি বাদ দেওয়া যায়, সেকেন্ড বার লিখলে। এবার মূল যে প্রধান যে সারসংক্ষেপের প্যাসেজটা দিয়েছে বা প্রেসির, সেইটা আরেকবার ব্যাক করে পড়লে যে অ্যাকচুয়ালি যেটা চেয়েছে সেইটাই তুমি ফুটিয়েছো, তো নাকি এদিক ওদিক করতে গিয়ে আসল জিনিসটা বাদ চলে গেছে, সেটা একবার ম্যাচ করিয়ে নিলে। কিছু শব্দ এবার তুমি নাম্বার গুনলে যে কতগুলো ওয়ার্ড আমার এর মধ্যে দিতে হবে, কতগুলো ওয়ার্ড আমার ম্যাক্সিমাম পারমিসিবল আমার জন্য রয়েছে। একটা দুটো ওয়ার্ড বেশি হচ্ছে তখন তোমাকে দেখতে হবে দুটো তিনটে শব্দ জুড়ে কিভাবে দেওয়া যায়, অ্যান্ড অর কোথায় এক্সট্রা লাগিয়ে দিয়েছো, কমানো যেতে পারে, করে ফাইনাল তুমি মেটেরিয়ালটা রেডি করে সেইটা তুমি সেই খোপ পেপারটাতে বসালে। এটা সারসংক্ষেপ বা প্রেসি লেখার অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল স্টাইল। তোমাকে 3 বার প্রায় ওটা লিখতে হবে, এবং আমি যেটা বলছি সেটা পরীক্ষার দিনে পরীক্ষার সময়ের কথা বলছি। সুতরাং পরীক্ষার দিন যদি একটা জিনিস তোমাকে 3 বার লিখে করতে হয় ফাইনাল মনে রাখবে, তবেই বেশি ভালো হয়। তাহলে তোমাকে বাড়িতে কতদিন আগে থেকে সেটা প্র্যাকটিস করে যেতে হবে। এটা কখনোই সম্ভব না যে তুমি এই যেটা বললাম এটাও পরীক্ষার দিন তুমি গিয়ে করে দেবে। সুতরাং যেটা বললাম সেটাও করবার জন্য তোমার প্র্যাকটিস করতে হবে। এবং আমি বলবো যে সারসংক্ষেপ এবং প্রেসি এখন থেকে অল্টারনেট করে, আজকে একটা সারসংক্ষেপ কালকে একটা প্রেসি, আজকে একটা সারসংক্ষেপ কালকে একটা প্রেসি, এইভাবে তোমরা প্র্যাকটিস করে যাও, করতেই হবে তোমাকে। এবং সারসংক্ষেপ তোমরা কোনো প্র্যাকটিস বই থেকে করবে, প্রেসিও প্র্যাকটিস বই থেকে করবে। বেস্ট হয় যদি খবরের কাগজ থেকে এটা করার অভ্যাস করো, কারণ তোমার কাছে কি আসবে মেটেরিয়াল তুমি জানো না। হঠাৎ করে লেভেলটা কঠিন হয়ে গেলে তখন তোমার মুশকিল হবে। এবং অবভিয়াসলি তার সাথে সাথে একটা কি ভাবা, ও টাইটেল ভাবা। এই টাইটেল ভাবাটাও একটা কিন্তু প্র্যাকটিস, যে তুমি কত সুন্দর ক্যাচি হার্ট টাচিং নাম দিতে পারো। ক্লিয়ার? চল নেক্সট আসবো আমি বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন। বঙ্গানুবাদ এবং ট্রান্সলেশনে আমি তোমাদেরকে আগে, যদিও আগেও এইটার উপরে ক্লাস করিয়েছি, বঙ্গানুবাদের উপর করাইনি, ট্রান্সলেশনের উপর একটা দুটো এক্সাম্পল দিয়েছি। তো এইটা তো তোমরা সকলেই জানবে যে বলা হয় যে বঙ্গানুবাদ না, ভাবানুবাদ। আরো ভালোভাবে বললে কেউ কেউ বলেন যে কোনো কোনো আর কি পণ্ডিত শিক্ষক বলেন যে মুক্তানুবাদ। তোমাদেরকে আমি উদাহরণ দিয়েছি, সেই ভিডিওটা, পুরোনো ভিডিওটা একবার দেখে নিও ট্রান্সলেশনের টুকিটাকি। তো তাতে দেখবে যে অ্যাকচুয়ালি প্রতিটা শব্দেরই যে ইংরাজি করতে হবে বাংলা করতে হবে এরকম নেই, কিন্তু সেন্সের কোনো রকম যেন হেরফের না হয়, সেন্সটা যেন প্রকৃতভাবে ফুটে ওঠে। এবং এটা করবার সময় কখনো কোথাও কোনো ক্ষেত্রে যদি ধরা যাক কোনো শব্দ আটকে গেলে, তো তখন তুমি কি করবে,
ঠিক আছে, সেগুলো আমি যখন এর উপর ক্লাস করাবো তোমাদের বলে দেবো। ক্লিয়ার? এবং এগেন বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন তোমরা কিন্তু অল্টারনেটিভলি ফ্রম রাইট নাও বা ফ্রম টুডে করতে থাকো। অভ্যাস তোমাদেরকে আজকে থেকেই করতে হবে। আমার ভিডিও দেখবার পর থেকেই যে যে এই জিনিসটার অভ্যাস করবে, মনে রাখবে সেই সেই চান্স পাবে। যে ভাবছো যে আমি আগে অঙ্ক তুলি, আগে একটু ক্লার্কশিপ আছে পড়ি, আজকে একটু রেলের এনটিপিসি আছে প্রিপারেশন নিই, ডব্লিউবিসিএস কাছাকাছি চলে আসছে পড়ি, ইটস ওকে, তুমি তোমার টাইম ম্যানেজ করে পড়ো, কিন্তু রাইটিং এর প্র্যাকটিস যদি তুমি না করেছো তো তুমি পুরো ডার্ট উঠবে। নাও কামিং টু প্রতিবেদন এবং রিপোর্ট। প্রতিবেদনের ক্ষেত্রে আমি বলি যে দেখো, বাংলা আমি ছোটবেলা থেকে আনন্দবাজার পত্রিকা পড়ি, উইথ ডিউ রিগার্ডস টু অল আদার বেঙ্গলি নিউজ পেপার, সে এই সময় হোক বর্তমান হোক যাই হোক, আমি কাউকে ছোট করছি না, আমি এগুলো পড়িনি, তাই এগুলো সম্বন্ধে আমি কোনো ওপিনিয়ন দিতে পারবো না। আমি যা জানি না, যা পড়িনি, সেটা ভালো বা খারাপ তো বলতে পারবো না। বাট অ্যাজ ফার অ্যাজ দ্য আনন্দবাজার পত্রিকা ইজ কনসার্ন, ওখানকার লেখার মান আমার বেশ ভালো লাগে। বিশেষ করে তুমি যদি সম্পাদকীয় পেজটায় যাও, সেখানে সম্পাদকীয় কলমে ছাড়াও সম্পাদকীয় পেজের প্রত্যেকটা আর্টিকেল কিন্তু খুব সুন্দর লেখা। তো সেগুলো দেখে অভ্যাস করো যে কেমন ভাবে একটা ভালো ভাষা সৃষ্টি করা যায়, কত কঠিন ইংরাজি, কত সুন্দর বাংলা ওখানটায় করা যায়। আনন্দবাজার পত্রিকা কিন্তু খুব ভালো আছে। সেকেন্ড হচ্ছে রিপোর্টিং এর ব্যাপারে যখন আসো, তো সেখানেও দেখো যে একটা রিপোর্টিং এ কোন কোন পয়েন্টকে টাচ করা হচ্ছে, কোথা থেকে একটা রিপোর্টিং স্টার্ট হচ্ছে, সেটার ইলাস্ট্রেশন বা ইলাবোরেশন হচ্ছে বা সেটাকে এক্সপ্লেন করা হচ্ছে, তারপর কোন কোন স্টেক হোল্ডার সেখানটায় ইনক্লুড হচ্ছে এবং কিভাবে কনক্লুড করা হচ্ছে। আমি তোমাদেরকে বলবো যে কোনো ভালো বাংলা পত্রিকা থেকে তোমরা প্রতিবেদন প্র্যাকটিস করো, অন্তত একদিন ছাড়া ছাড়া করলে বেস্ট হয়, তো সপ্তাহে 3টে দিন খুব দরকার। এবং এগেন রিপোর্টিংও তাই, যে কোনো রেপুটেড নিউজ পেপারে, হিন্দুই হতে হবে কোনো মানে নেই, তোমরা টাইমস অফ ইন্ডিয়া, স্টেটসম্যান, যে কোনো রিপোর্টিং, ফার্স্ট পেজের পলিটিক্যাল খবর ছাড়া যে সাইডের দিকে রিপোর্টিং এর পার্টটা থাকে আর কি, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও মহামারী হয়েছে, কোথাও কোনো অসুখ ছড়িয়েছে, কোনো জায়গায় কোনো ভালো কনফারেন্স হয়েছে, কোনো সায়েন্টিফিক এক্সপ্লোরেশন হয়েছে, তো তোমরা সেই রিপোর্টগুলোকে দেখো এবং ঠিক যেমনভাবে বললাম যে ওর ফরমেশনটা, ওর রাইটিং স্টাইলটা তোমরা ফলো করো। আমি একটা দুটো রিপোর্টিং যখন তোমাদেরকে লেখাবো, যদি সময় পাই, তো তখন দেখিয়ে দেবো যে কি কি জিনিস রিপোর্টিং এর মধ্যে মাস্ট ঢোকাতে হয় এবং কিভাবে একটা রিপোর্টিং সাজাতে হয়। সবচেয়ে বড় কথা, রিপোর্টিং এর সাথে একটা প্যাসেজের বা একটা গল্পের তফাৎটা কি? শুধু কি ফরম্যাটিং এর তফাৎ? রিপোর্টের মতন দেখতে হলেই রিপোর্টিং, নাকি তার লেখারও কিছু তফাৎ আছে? লেখার স্টাইল, যে বাক্যটা লিখছো সেই বাক্যটার ভয়েস, সেই বাক্যটার ন্যারেশন, সেই বাক্যটার রিপোর্টেড স্পিচ, এগুলো ইম্পর্টেন্ট রিপোর্টিং এর ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট আসে ব্যাকরণ। ব্যাকরণের ক্ষেত্রে আমি বলবো দেখো, বামনদেব, এখন থেকেই বামনদেব চক্রবর্তী ব্যাকরণ বই তোমরা পড়াশোনা শুরু করো। বামনদেব চক্রবর্তী একটা অল এনকম্পাসিং বুক ফর এনি ব্যাকরণ পার্ট, গ্রামার, বেঙ্গলি গ্রামার পার্ট ফর এনি এক্সাম। এবং সেখানটায় অশুদ্ধি, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, খুব বড় কিছু বড় বড় চ্যাপ্টার না। এক সপ্তাহে এক কথা অশুদ্ধি সংশোধন 2-3 দিনে শেষ হয়ে যাবে, হ্যাঁ, তাও যদি 1 ঘন্টা করে পড়ো। এক কথায় প্রকাশ একটু বেশি আছে, এবং প্রবাদ প্রবচন তো তাড়াতাড়ি শেষ করে ফেলবে। প্রবাদ প্রবচনের তো অধিকাংশই মানে জানো, বাট ইম্পর্টেন্ট হচ্ছে প্রবাদ প্রবচন যখন একটা ধামাধরা দিয়ে বাক্য তুমি লিখবে, সেই বাক্যটা কেমন লিখবে, এটা আমি যদি সময় পাই তোমাদেরকে দেখাবো। আমি বলে দিই একটু যে তোমার বাক্য যেন সবসময়
অর্থযুক্ত এবং প্রাসঙ্গিক হয়। প্রবাদ প্রবচন আজকের একটা তুমি ম্যাচিওর একটা ম্যান বা ওম্যান, তো সেক্ষেত্রে প্রবাদ প্রবচন দিয়ে বাক্য লিখলে আমার একটা হাত আছে, আমার দুটো মাথা আছে, এরকম বাক্য লিখলে কিন্তু তোমার নাম্বার দেবে না। যদি সেখানটায় 2 নাম্বার থাকে, সেখানে হয়তো 0.5 দিয়ে দিল। তো তোমাকে বাক্যটা তাৎপর্যপূর্ণ করতে হবে, সময়ের সাথে মানানসই করতে হবে এবং প্রোগ্রেসিভ বাক্য করতে হবে। তার জন্য সেই প্রবাদ প্রবচনের মানেটাকে বোঝাতে গিয়ে যদি একাধিক বাক্য তোমার লিখতে হয়, অর্থাৎ তার আগেও একটা বাক্য এবং পরেও একটা বাক্য জুড়তে হয়, তার মধ্যে 3টে বাক্যের মধ্যে কোথাও একটা প্রবাদ প্রবচন প্রবাদটা তুমি ব্যবহার করলে, তো দ্যাট ইজ ফার বেটার, সেটাই ভালো, সেটাই করণীয়। একটা বাক্যে প্রবাদ প্রবচনটার এক্সাম্পলটা তৈরি করতে গিয়ে সেই বাক্যটা খুব নড়বড়ে হয়ে গেল, বা সেই খুব বাক্যটা একটা আকাশ কুসুম বাক্য হয়ে গেল, হ্যাঁ, এরকম বাক্য লিখলে বাক্যের মান কমে যায়, নাম্বার কমে যায়। সেম হেয়ার ফর ইডিয়মস, ইংরেজিতে ইডিয়মস এর ক্ষেত্রেও তাই। চেষ্টা করো 2-3টে বাক্য দিয়ে একটা সেন্স ডেলিভারি করতে, সেন্স, যে হ্যাঁ এই ছেলেটা একটা জিনিস বোঝাতে চাইছে, ঠিক আছে। একটা বাক্যে যদি হয়ে যায় তো ইটস ওকে, এরকম মানে নেই যে তোমাকে 2টো বাক্য 3টে বাক্য লিখতেই হবে, বাট আমি বলতে চাইছি দ্যাট শুড বি কন্টেক্সচুয়াল, দ্যাট শুড বি রিলেভেন্ট অ্যান্ড জার্মেন টু দ্য প্রেজেন্ট সোসাইটি অ্যান্ড মডার্ন প্রেজেন্ট টাইম। ওকে, প্রপার ইউজ, এটা তোমাকে অ্যান্ড এরর কারেকশন দুটোর জন্যই আমি বলবো যে পিনাকেলের বা কিরণের যে আমাদের কি বলে সিজিএলির এক্সামের বই পড়তে, এটা তো সব জায়গায় কাজে লাগবে। এরর কারেকশন, প্রপার ইউজ অফ ওয়ার্ডস তো যে কোনো পরীক্ষার জন্য প্রয়োজনীয়, তো খুব ভালো বই দেখেই প্র্যাকটিস করা ভালো। আমি এই কথাটা তো ইয়েদের জন্যও বলবো, অন্যান্য পরীক্ষা বা ক্লার্কশিপের ক্ষেত্রেও বলবো, ঠিক আছে, যে এগুলো এখান থেকে পড়া ভালো। এবং বেস্ট হচ্ছে যে অল্প একটু সময় করে 1/2 ঘন্টা হলেও কোনো ইংরাজি পেপার পড়া বা গল্পের বই পড়া, ইংরাজি গল্পের বই পড়া, ঠিক আছে। তাতে কি হয়, একটা লিটারারি সেন্স তৈরি হয় যে এইটার ক্ষেত্রে এটা হবে না, এটার ক্ষেত্রে এটাই পারফেক্ট হবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। এখন মোটামুটি গুটিয়ে ফেললে যা হয়ে যাচ্ছে তা এই যে তোমাদেরকে প্র্যাকটিসটা আজকে থেকে করতে হবে, এবং প্র্যাকটিসটা যতটা বেশি সম্ভব তত করতে হবে। একটা কথা বলি, প্রিলি এবং মেন্স, যদিও প্রিলি অসংখ্য জায়গা থেকে পড়ে, অসংখ্য জায়গার অসংখ্য কোশ্চেন, আর মেন্সের ডোমেইন খুব ছোট, বাট মজা হচ্ছে প্রিলিতে তাও কোথাও হিট অ্যান্ড ট্রায়াল ব্যাপারটা থেকে থাকে, বা কোথাও মাঠে মারা বা এসে ওস্তাদের মার শেষ রাতে, এরকম একটা ব্যাপার থেকে থাকে। মেন্সের ক্ষেত্রে কিন্তু একেবারেই থাকে না। মানে প্রিলিতে তোমার যদি নলেজ থাকে, তোমার যদি ডাটা থাকে, তোমার যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, তুমি প্রিলির উত্তর করে আসতে পারবে। বাট মেন্সে এই সবগুলো থাকা সত্ত্বেও তুমি উত্তর করতে পারবে না যদি না তোমার লেখার অভ্যাস থাকে। এটাই প্রিলির সাথে মেন্সের মেন তফাৎ। সব জানো তুমি ওর সম্বন্ধে তথ্য জানো, ওর সম্বন্ধে বেশ কিছুটা ইনফরমেশন আছে, তুমি ওটা কোথা থেকে এসছে জানো, বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটা তো আর দেখে দেখে গোল পাকানো নয় না। ক্লিয়ার? সো গাইস, আমার প্রিয় বাঙালি ভাই বোনেরা, লেগে পড়ো। সামনে প্রচুর পরীক্ষা রয়েছে, প্রচুর একের পর এক পরীক্ষা রয়েছে। তো যত ভালো করে তোমরা মেন্স প্র্যাকটিস করবে, তত ভালো এগিয়ে যাবে সাফল্যের দিকে। সবসময় আমার শুভ কামনা রয়েছে তোমাদের সাথে। আর আমি আশা করে বসে রয়েছি যে কেউ একটা বিশাল বড় হাঁড়ি নিয়ে আমার কাছে আসবে, ইন্টারভিউ দেবে। সিএসডিজি খুললে দেখবে এক জায়গায় হেল্প বা অ্যাসিস্ট্যান্স বা সাপোর্ট এরকম বা জয়েন এরকম কিছু লেখা আছে। পারলে সেগুলো করে দিও। চাকরি টাকরি তোমরা যদি পাও, তো তাহলে তোমাদের জন্য বড় বড় বোর্ড নেবো, হ্যাঁ, যেগুলো দেখতে খুব সুন্দর লাগে, অনেকে খুব দাবি করো। তো তোমরা যদি ওটায় অ্যাসিস্ট করো, তো সবসময় চ্যানেল লাভ হবে। চ্যানেলের লাভ হলে আমরা কিন্তু তোমাদের জন্যই সেটাকে কাজে লাগাবো। ক্লিয়ার? চলো, বেস্ট অফ।